হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি মেটাফিজিক্যাল পোয়েট জন ডান রচিত একটি কবিতা ভ্যালিডিকশন ফরওয়ার্ডিং মার্নিং এটির সামারি নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো কবিতার আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আলোচনা করব। সো জন ডান ওয়াজ আ মেটাফিজিক্যাল পোয়েট অফ 17th সেঞ্চুরি। তো জন ডান 17 সেঞ্চুরির একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিল। তো এখানে আমাদের প্রথমে মেটাফিজিক্যাল পোয়েটটা কী বা মেটাফিজিক্যাল টার্মটা কী এটা নিয়ে আগে জানা উচিত। তো বেসিক্যালি মেটাফিজিক্যাল বলতে বোঝায় যে মানে এটা ইংলিশ লিটারেচারে এই টার্মটা বোঝায় যে বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, মানে আমাদের যে হচ্ছে সাধারণ যে হচ্ছে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডটা আছে এটার বাইরে আর কি চিন্তাভাবনা আর কি বোঝায়, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল। সহজভাবে যদি বলতে যাই যে ইট ইজ অ্যাবাউট ডিপ থিঙ্কিং কোয়েশ্চেন্স অ্যান্ড আইডিয়াস দ্যাট আর নট জাস্ট অ্যাবাউট ডেইলি লাইফ বাট অ্যাবাউট লাইফস বিগেস্ট মিস্ট্রিস। তো এটা মূলত গভীর চিন্তাভাবনা, গভীর প্রশ্ন এবং গভীর হচ্ছে আইডিয়াকে বোঝায়, যেগুলো আর কি সাধারণ না, সাধারণের থেকেও আর কি বেশি কিছু অসাধারণ, যেগুলো হচ্ছে আমাদের সাধারণ জীবনযাপন ডেইলি লাইফস্টাইল এগুলোর বাইরে আর কি চিন্তাভাবনা বোঝায় আর কি, গভীর চিন্তাভাবনা। আচ্ছা, অ্যাবাউট লাইফস বিগেস্ট মিস্ট্রিস, তো লাইফের হচ্ছে বড় আর কি রহস্যজনক বিষয়গুলোর মধ্যে আর কি এই মেটাফিজিক্যাল টার্মটা পড়ে। তো মেটাফিজিক্যাল পোয়েট্রি রচনাকারী যারা আছেন, এক কথা যারা মেটাফিজিক্যাল পোয়েট, তাদের মধ্যে আছেন জন ডান, জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল। এনারা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি রচনা করেছেন। তো মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো মূলত বড় বড় থিম নিয়ে আলোচনা করে। কী কী থিম থাকতে পারে? লাভ, লাইফ, ডেথ, গড, সোল, টাইম, দ্য ইউনিভার্স। ঠিক আছে, মানে যেই হচ্ছে ইটার্নাল বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এই যে লাভ নিয়ে আলোচনা করবে, লাইফ নিয়ে, ডেথ নিয়ে, সোল নিয়ে, টাইম নিয়ে, এসব নিয়ে আর কি এই মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো আলোচনা করবে। এক কথা এই থিমগুলো থাকবে মেটাফিজিক্যাল পোয়েট্রিতে। আর কী কী থাকবে? ইট ইউজেস রিজন অ্যান্ড ইমাজিনেশন টুগেদার। ইমাজিনেশন প্লাস রিজনিং, মানে লজিক প্লাস ইমাজিনেশন দুইটাই আর কি একসাথে কাজ করবে। আর এই পোয়েট্রিগুলো মূলত আনইউজুয়াল কম্প্যারিজন ইউজ করবে। আনইউজুয়াল কম্প্যারিজনকে এক কথায় কনসিট বলে। ঠিক আছে, মানে হচ্ছে আনইউজুয়াল বলতে কি বোঝাবো, যেটা আর কি প্রাত্যজিক তুলনাহীন একটা বিষয়কে বোঝায় আর কি, যে তুলনা আর কি করাই যায় না, দুইটা মানে জিনিসের মধ্যে যেখানে তুলনা করাই যায় না সেখানে আর কি এখানে তুলনা করবে। ফর এক্সাম্পল, কম্পেয়ারিং লাভ টু এ কম্পাস আর সোল টু এ ড্রপ অফ ডিউ। এখানে উদাহরণস্বরূপ আমরা দিতে পারি যে লাভকে একটা কম্পাসের সাথে যখন তুলনা করা হয়, এটা তো অবশ্যই আনইউজুয়াল একটা কম্প্যারিজন হচ্ছে। তারপর একটা আত্মাকে হচ্ছে একটা পানির ড্রপের সাথে তুলনা করা হলো। তো এই ধরনের আনইউজুয়াল কম্প্যারিজন আমরা এই ধরনের পোয়েট্রিগুলোতে দেখতে পাবো। এই ধরনের পোয়েট্রিগুলোর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অনেক ক্লেভার থাকে, চতুর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, বুদ্ধিমত্তা সম্পূর্ণ, এবং হচ্ছে ফুল অফ আর্গুমেন্টে পরিপূর্ণ, এবং হচ্ছে লজিক্যাল হয়। শুধুমাত্র ইমোশনাল কথাবার্তা এখানে থাকে না, এখানে লজিক নিয়েও আর কি কথাবার্তা হয়। তো মেটাফিজিক্যাল লিটারেচারগুলো কী কী এক্সপ্লোর করে? ডিপ স্পিরিচুয়াল এবং অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অ্যাবাউট হিউম্যান লাইফ, মানে মানুষের জীবন সম্বন্ধে যেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, স্পিরিচুয়াল, ডিপ, এই সব জিনিসগুলো আলোচনা করে। এটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য গেল। ঠিক আছে, হিজ পোয়েট্রি মিক্সেস ডিপ ইমোশন উইথ ক্লেভার লজিক, কম্প্যারিজনস অ্যান্ড আনইউজুয়াল মেটাফার্স, যেটা একটু আগে আমি বললাম যে এই মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো কী কী বিষয়ে পরিপূর্ণ থাকে, সেটা হচ্ছে ক্লেভার লজিক, মানে চালাক চতুর হচ্ছে বা হচ্ছে দক্ষ লজিক দিয়ে পরিপূর্ণ থাকে। তারপর তুলনা আর কি করে, আনইউজুয়াল জিনিসের মধ্যে তুলনা করা, আনইউজুয়াল মেটাফার্স, আনইউজুয়াল আর কি রূপক বা উপমা ব্যবহার করা হয়, এগুলো। দিস পোয়েম ওয়াজ রিটেন হোয়েন ডান হ্যাড টু লিভ হিজ ওয়াইফ ফর এ জার্নি। তো মূলত এই কবিতাটি ভ্যালিডিকশন ফরবিডিং মার্নিং, এই কবিতাটি লেখা হয় যখন হচ্ছে জন ডান হচ্ছে একটা ভ্রমণে যাওয়ার জন্য বের হচ্ছিল তার আর কি ওয়াইফকে ছেড়ে, মানে তার ওয়াইফকে রেখে সে হচ্ছে একটা ভ্রমণের জন্য বের হচ্ছিল, তখন এই কবিতাটি লেখা হয়। দ্য পোম টেলস হার নট টু বি স্যাড হোয়েন দে পার্ট। কবিতাটির মাধ্যমে আমরা এটা জানতে পারি যে কবি তার ওয়াইফকে বলতেছে যে সে যেন আর কি দুঃখ আর কি না পায় বা খারাপ ফিল না করে যখন তারা হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, অ্যাপার্ট হয়ে যাচ্ছে, এক কথায় ও হচ্ছে দূরে চলে যাচ্ছে তার ওয়াইফকে রেখে। তো এই সময়টাতে যেন তার ওয়াইফ দুঃখ ফিল না করে। বিকজ দেয়ার লাভ ইজ স্ট্রং অ্যান্ড স্পিরিচুয়াল। কারণ কি, কেন সে যেন দুঃখিত না হয়, যাতে কারণ হচ্ছে তাদের
ভালোবাসাটা অনেক স্ট্রং এবং স্পিরিচুয়াল, ঠিক আছে, আত্মিক এবং হচ্ছে অনেক শক্তিশালী। তার কারণে তার ওয়াইফ যেন তারা যে হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে কিছু সময়ের জন্য, এটাতে যেন সে দুঃখ না পায়। তো এরপর আমরা টাইটেলটা সম্বন্ধে একটু জানবো। ফরওয়ার্ডিং মার্নিং মিনস ডান ইজ আস্কিং হিজ ওয়াইফ নট টু ক্রাই অর গ্রিভ ওয়েন দে সেপারেট। তো ফরওয়ার্ডিং মার্নিং এই টার্মটার কী বোঝাচ্ছে, যে জন ডান হচ্ছে তার ওয়াইফকে বলতেছে যে তারা যখন পৃথক হয়ে যাচ্ছে, মানে একটা পার্মানেন্ট পৃথক না, একটা আর কি ভ্রমণে যাচ্ছে যেহেতু সে আলাদা হয়ে যাচ্ছে, এই বিষয়টাতে যেন তার ওয়াইফ অতিরিক্ত কান্নাকাটি বা দুঃখ না পায়, কান্নাকাটি না করে। কারণ কি, হি সেজ দেয়ার লাভ ইজ বিয়ন্ড ফিজিক্যাল ক্লোজনেস, সো দে ডোন্ট নিড ড্রামাটিক স্যাডনেস লাইক অর্ডিনারি লাভার্স। তো কবি বলতেছে যে তাদের ভালোবাসাটা শুধুমাত্র যে হচ্ছে এই ক্লোজনেসে সীমাবদ্ধ থাকবে, মানে ফিজিক্যাল ক্লোজনেসে সীমাবদ্ধ থাকবে এতটুকু না, তাদের ভালোবাসাটা তারও ঊর্ধ্বে, ঠিক আছে, যতই তারা কাছাকাছি না থাক তারপরেও তাদের ভালোবাসাটা ঊর্ধ্বে থাকবে, প্রেজেন্স থাকবে আর কি, এটা বোঝাচ্ছে। সুতরাং তাদেরকে অন্যান্য সব অর্ডিনারি লাভার্সরা যেভাবে ওভারওয়েলমিং হয়ে যায়, অতিরঞ্জিত করে বিষয়টাকে, যাতে হ্যাঁ তারা দূরে চলে যাচ্ছে, এরকম করে কান্নাকাটি বা করতে হবে না বা দুঃখ পেতে হবে না। তাদের ভালোবাসা দূরে গেলেও থাকবে, কাছে গেলেও থাকবে, এটা বোঝাচ্ছে। সো জন ডান এক্সপ্লেইনস দ্যাট ট্রু লাভ ইজ স্পিরিচুয়াল নট জাস্ট ফিজিক্যাল। জন ডান কী বলতেছে, যে সত্যিকারের ভালোবাসা স্পিরিচুয়াল, এটা শুধুমাত্র ফিজিক্যাল না, মানে ফিজিক্যালি উপস্থিত থাকলে যে তাদের মধ্যে শুধুমাত্র ভালোবাসা থাকবে এমন না, তারা যখন দূরে যাবে তখনও তাদের ভালোবাসাটা স্পিরিচুয়ালি থাকবে। সো ইভেন ইফ হি অ্যান্ড হিজ ওয়াইফ আর অ্যাপার্ট ইন ডিস্টেন্স দেয়ার সোলস রিমেইন ওয়ান। সুতরাং যদিও হচ্ছে সে এবং তার ওয়াইফ দূরত্বে আর কি আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে দূরত্ব বজায় রেখে আলাদা আলাদা থাকতেছে, কিন্তু তারপরও তাদের আত্মাগুলো একটা জায়গাতেই অবস্থান করতেছে। They should part calmly without tears, trusting that love will keep them connected. সুতরাং যেহেতু তাদের আত্মাটা একই জায়গায় অবস্থান করতেছে, তাদের ভালোবাসা থেকেই যাচ্ছে, সুতরাং তারা যে আলাদা হয়ে যাচ্ছে কিছু সময়ের জন্য, এটাতে তাদের অতিরিক্ত কষ্ট পাওয়া উচিত না, কান্নাকাটি করা উচিত না, তাদেরকে খুব শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়া উচিত, এবং মানে এটার উপর বিশ্বাস রেখে যে অবশ্যই তাদের ভালোবাসাটা তাদেরকে একে অপরের সাথে কানেক্ট রাখবে। সুতরাং এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। ডান কম্পেয়ার্স দেয়ার পার্টিং টু দ্য পিসফুল ডেথ অফ এ গুড ম্যান। তো কবিতার প্রথমে দেখা যায় যে, আমি যেহেতু প্রথমে বলেছিলাম মেটাফিজিক্যাল পোয়েট্রিতে হচ্ছে কম্প্যারিজন থাকবে, আনইউজুয়াল কম্প্যারিজন, তো প্রথমেই সে কম্পেয়ার করতেছে কি, যে তারা যে আলাদা হয়ে যাচ্ছে এই পার্টিংটাকে তারা একটা ভালো মানুষের হচ্ছে একটা শান্তিপূর্ণ মৃত্যুর সাথে তুলনা করতেছে। খুবই আনইউজুয়াল, তাই না, যে কোথায় হচ্ছে একটা মানুষের মৃত্যু আর কোথায় হচ্ছে তারা আলাদা হয়ে যাচ্ছে, তো এই দুটো বিষয় তুলনা করতেছে। হলি ম্যান ডাইজ কোয়াইটলি উইদাউট মেকিং নয়েজ, বলতেছে কি, একটা পবিত্র মানুষ বা ভালো মনের মানুষ সে খুবই শান্তিপূর্ণভাবে কোনো শব্দ ছাড়া বা কোনো ঝামেলা ছাড়া মৃত্যুবরণ করে। সিমিলারলি দেয়ার সেপারেশন শুড বি জেন্টাল উইদাউট ক্রাইং অর লাউড সরো। একইভাবে তাদের সেপারেশনটাও তেমন হওয়া উচিত, খুবই ভদ্রতার সহিত, খুবই মানে শান্তপূর্ণভাবে, কোনো ধরনের চিৎকার চেঁচামেচি ছাড়া, কোনো ধরনের কান্না বা দুঃখ ছাড়াই তাদের সেপারেশনটা হওয়া উচিত, ঠিক যেমন একটা হলি ম্যান বা গুড ম্যানের মৃত্যু শান্তিপূর্ণভাবে হয়। অর্ডিনারি লাভার্স মেক এ সিন ওয়েন দে পার্ট, বলতেছে যে টিপিক্যাল যেগুলো লাভার্স আছে বা সাধারণ যেগুলো কমন যেগুলো লাভার্স আছে, প্রেমিক প্রেমিকা, তারা হচ্ছে কি করে, মানে অতিরঞ্জিত করে ফেলে বিষয়টাকে, যে তারা যখন আলাদা হয়ে যায় খুব কান্নাকাটি করে, খুবই আর কি কষ্ট পায়, এই ধরনের আর কি একটা মানে সিন ক্রিয়েট করে ফেলে। বাট ট্রু লাভ নিডস নো ড্রামা। কিন্তু কবি বলতেছে যে যারা সত্যিকারের ভালোবাসে তাদের মধ্যে এত ড্রামা রাখা উচিত না, বা এত কষ্ট পাওয়ার কোনো দরকারই হয় না, কারণ যতই দূরে থাক তারা একে অপরের সাথে কানেক্টেড থাকবেই, মানে স্পিরিচুয়ালি, বা তাদের সোলগুলো কানেক্টেড থাকবেই। হি সেইস কমন লাভ ইজ ফিজিক্যাল। তো কবি বলতেছে যেগুলো টিপিক্যাল ভালোবাসা আছে বা সাধারণ যেগুলো ভালোবাসা আছে বা প্রেমিক প্রেমিকা আছে, তাদের ভালোবাসাগুলো হচ্ছে ফিজিক্যাল। এখানে ফিজিক্যাল বলতে সেটা বোঝাচ্ছে যে হচ্ছে যাকে আমি ভালোবাসি সে এখানে অবস্থান করছে কি করছে না, মানে আমার কাছাকাছি আছে না নেই, মানে তার প্রেজেন্সটা নির্ভর করবে। তো কমন লাভগুলো সেরকম হয়, মানে এটা এক কথা আমাদের বাংলায় একটা কথা আছে না, চোখের আড়াল তো মনের আড়াল, তো এখানে কিন্তু সেটা আর কি বহিঃপ্রকাশ
মানে ঘটাতে চাচ্ছে কবি, যে কমন লাভগুলো কেমন হয়, যে যদি চোখের কাছাকাছি থাকে বা চোখের সামনে থাকে তার মানে ভালোবাসা আছে, আর যদি একটা দূরত্ব সৃষ্টি হয় মানে এমন হতে পারে যে বাংলাদেশে আসে মানে ভালোবাসা আছে, কিন্তু যখনই বাইরের দেশে চলে যাচ্ছে তখন আর কি ভালোবাসাটা থাকতেছে না, কমে যাচ্ছে। এগুলো হচ্ছে কমন লাভ বা টিপিক্যাল লাভ কবি বলতেছে, কিন্তু তাদের ভালোবাসাটা তেমন না। তাদের ভালোবাসা যত দূরেই যাক না কেন, পৃথিবীর যদি এক প্রান্তে কবি থাকে আর এক প্রান্তে যদি কবির ওয়াইফ থাকে, তারপরেও তাদের মধ্যে ভালোবাসাটা থেকে যাবে। ইফ লাভার্স ডিপেন্ড অনলি দ্য বডি, সেপারেশন ব্রেক্স দ্য বন্ড। কবি বলতেছে যদি হচ্ছে প্রেমিক প্রেমিকারা শুধুমাত্র বডির উপরে নির্ভর করে ভালোবাসে, মানে তার প্রেজেন্স, সে সেখানে তার কাছাকাছি আছে কি না বা তার অস্তিত্বতা তার পাশাপাশি আছে কি না, এটার উপর নির্ভর করে যদি ভালোবাসে, তাহলে একসময় তাদের ভালোবাসাটা ভেঙে যাবেই, তাদের বন্ডিংটা একসময় ব্রেক করবেই। বাট দেয়ার লাভ ইজ স্পিরিচুয়াল। কবি বলতেছে কিন্তু তার এবং তার ওয়াইফের মধ্যে যে ভালোবাসাটা সেটা হচ্ছে আধ্যাত্মিক, ঠিক আছে, মানে সেটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল বা বডির উপর নির্ভর করে না, সে যত দূরেই যাক না কেন তাদের মধ্যে সেই ভালোবাসাটা থাকবে। বিল্ড অন ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। কিসের ওপরে এই ভালোবাসাটা আর কি তৈরি হয়েছে? বিশ্বাস এবং বোঝাবুঝির মাধ্যমে আর কি, ভালো বোঝাবুঝি এবং বিশ্বাসের মাধ্যমে তাদের এই ভালোবাসাটা বা তাদের এই বন্ডিংটা সৃষ্টি হয়েছে। নট জাস্ট টাচ অর প্রেজেন্ট, শুধুমাত্র স্পর্শ এবং উপস্থিতির কারণে হচ্ছে তাদের ভালোবাসাটা নেই। এক কথা এটা কি হচ্ছে, যে তাদের ভালোবাসাটা আধ্যাত্মিক। অন্যান্য আর কি প্রেমিক প্রেমিকাদের মধ্যে হচ্ছে তোমার যে উপস্থিত থাকতে হবে, একে অপরের স্পর্শে থাকতে হবে, এমন কিছু না। তাদের ভালোবাসাটা বিশ্বাস এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তৈরি, সুতরাং তাদের ভালোবাসাটা আধ্যাত্মিক অবশ্যই থাকবে। সো ডিস্টেন্স ক্যান নট ডিস্ট্রয় ইট। সুতরাং ডিস্টেন্স তাদের এই ভালোবাসাটা বা বন্ডিংটা ধ্বংস করতে বা ভাঙতে পারে না, তাদের ভালোবাসা রয়েই যাবে। দেয়ার লাভ ইজ লাইক গোল্ড। তো এরপর আরেকটা কম্প্যারিজন আসতেছে, গোল্ডের সাথে তুলনা করতেছে তাদের ভালোবাসাকে। ডান কম্পেয়ার্স দেয়ার সোলস টু গোল্ড বিটেন ইন্টু থিন শিটস। তো এখানে কবি জন ডান তাদের হচ্ছে ভালোবাসাটাকে বা তাদের মানে ভালোবাসাপূর্ণ আত্মাটাকে একটা হচ্ছে স্বর্ণপাতের সাথে তুলনা করতেছে, মানে একটা স্বর্ণকে আর কি হ্যামার দিয়ে আঘাত করার পর যেই আর কি পাতটা সৃষ্টি হয় সেটার সাথে তাদের ভালোবাসাকে তুলনা করতেছে। হোয়েন গোল্ড ইজ হ্যামার্ড ইট ডাজেন্ট ব্রেক, ইট স্প্রেডস। কবি বলতেছে যখন হচ্ছে একটা স্বর্ণের আর কি খণ্ডকে হ্যামার্ড মানে হচ্ছে একটা হ্যামার বা হাতুড়ি দিয়ে হচ্ছে আঘাত করা হয়, তখন হচ্ছে এটা কিন্তু ভাঙে না, বরঞ্চ এটা আর কি হয় স্প্রেড হয়, আরও চতুর্দিকে ছড়িয়ে যায়। সিমিলারলি একইভাবে দেয়ার লাভ উইল নট ব্রেক বাই ডিস্টেন্স, ইট উইল স্প্রেড ওয়াইডার অ্যান্ড শাইন মর। তো একইভাবে তাদের ভালোবাসা ভাঙবে না, বরং মানে দূরত্বের কারণে ভেঙে যাবে না, বরঞ্চ এটা আরও বেশি করে চারদিকে ছড়িয়ে যাবে এবং বেশি করে শাইন করবে তাদের ভালোবাসাটা, উজ্জ্বল হবে আর কি। দ্য ফেমাস কম্পাস মেটাফর। তো এবার এখানে আমরা দেখতে পাবো যে বিখ্যাত সেই কম্পাসের সাথে কম্পাসকে কীভাবে মেটাফর হিসেবে এই কবিতাতে ইউজ করা হয়। ডান ইউজেস আ ভেরি ফেমাস ইমেজ, আ ড্রয়িং কম্পাস ইউজড জিওমেট্রি। তো কম্পাস বলতে এখানে কি বোঝানো হচ্ছে, আমরা জিওমেট্রিতে হচ্ছে বা জ্যামিতিতে যে কম্পাসটি ইউজ করা হয় সেই কম্পাসকে এখানে মেটাফর হিসেবে ইউজ করা হয়েছে। তো সে এখানে হচ্ছে ওটাকে কীভাবে ইউজ করে দেখা যাক। হিজ ওয়াইফ ইজ লাইক দ্য ফিক্সড ফুট অফ দ্য কম্পাস স্টেইং ইন ওয়ান প্লেস। তো সে বলতেছে তার ওয়াইফ কম্পাসের মধ্যে হচ্ছে যে কেন্দ্রবিন্দুটা থাকে, আমরা কম্পাস কোথায় রাখি, অবশ্যই বৃত্তের হচ্ছে কেন্দ্রবিন্দুতে রাখি, যেটা এক জায়গায় থাকে। তো তার ওয়াইফকে সেই কেন্দ্রবিন্দুর সাথে তুলনা করলো, ঠিক আছে, যেখানে কম্পাসটা রাখবো। অ্যান্ড হি ইজ লাইক দ্য মুভিং ফুট। আর তাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে, মানে কম্পাসের কেন্দ্রবিন্দুর সাথে যেই হচ্ছে কম্পাসে তো দুইটা পা থাকে তাই না, তো একটা পা তো কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, তো ওই একটা পাকে হচ্ছে তার ওয়াইফের সাথে তুলনা করা হচ্ছে কেন্দ্রবিন্দুতে, আর আরেকটা পা যেটা হচ্ছে বৃত্তের চারপাশে ঘুরে, মানে মুভিং ফুটটা যেই ফুটটা চারপাশে ঘুরে বৃত্তর, সেটার সাথে কবি নিজেকে তুলনা করতেছে যে হি ইজ লাইক দ্য মুভিং ফুট, সে হচ্ছে সেই চলমান হচ্ছে কম্পাসের পাটা যেটা হচ্ছে ট্রাভেলিং অ্যাওয়ে, মানে যেহেতু কবি হচ্ছে ট্রাভেল করতে চলে যাচ্ছে, তো ঠিক একইভাবে কম্পাসের পাও হচ্ছে বৃত্তের চারপাশে ট্রাভেল করে। বাট বোথ ফিট আর অলওয়েজ কানেক্টেড, কিন্তু কম্পাসের দুইটা পাই কিন্তু সবসময় কানেক্টেড থাকে, তাই না, ওরা কি ডিপার্টেড বা আলাদা থাকে না, কম্পাসের মধ্যেই একসাথে কানেক্টেড থাকে দুইটা পাই। নো ম্যাটার হাউ ফার হি মুভস, দ্য কম্পাস ক্রিয়েটস আ পারফেক্ট সার্কেল অ্যান্ড রিটার্নস ব্যাক টু দ্য সেন্টার। যত দূরে সে চলে যাক না কেন, মানে বৃত্তের চারদিকে যত দূরে ঘুরুক না কেন, বা একটা পারফেক্ট সার্কেল মানে একটা পারফেক্ট বৃত্ত তৈরি করার সময় বা সার্কেল তৈরি করার সময় যত দূরে আর কি সেই মুভিং ফুটটা যাক না কেন, কিন্তু সে কিন্তু দিন শেষে ওই সেন্টারেই ফিরে আসে।
ঠিক আছে, ওই কেন্দ্রবিন্দুতেই একসময় ফিরে আসে আর একসাথে হয়ে যায়। This shows their love keeps them united. Distance only proves their bond is strong. তো এই কম্পাসের আর কি ব্যবহারের মাধ্যমে আমরা কি দেখতে পাইলাম যে হচ্ছে তাদের হচ্ছে যে ভালোবাসাটা তাদেরকে একসাথে করে রাখে, ইউনাইটেড করে রাখে, আলাদা করে রাখে না। মানে দূরত্ব শুধুমাত্র এটা প্রমাণ করে যে তাদের ভালোবাসাটা কতটা স্ট্রং। দূরত্বের মাধ্যমে এটা আরও বেশি করে প্রুভ হবে আর কি। সো কনক্লুশনে কি বলতে পারি যে ইন আ ভ্যালিডেশন forbidding burning, John Donne explains that real love is spiritual, eternal and unbreakable by distance. তো এই কবিতার মাধ্যমে জন ডান কি বুঝিয়েছেন যে সত্যিকারের ভালোবাসা আধ্যাত্মিক হয়, ইটারনাল হয়, স্থায়ী হয় এবং হচ্ছে আনব্রেকেবল হয়, মানে দূরত্বের কারণে যে ভেঙে যাবে এমন কিছু না। দূরত্বের কারণে বরঞ্চ তাদের আরও ভালোবাসাটা আরও স্ট্রং হয়, তাদের বন্ডিংটা আরও বেশি আর কি স্ট্রং হয়। হি কমফর্টস হিজ ওয়াইফ বাই সেইং, Don't cry, don't fear separation because our love is so strong that even physical absence cannot weaken it. তো যখন হচ্ছে সে হচ্ছে তার ওয়াইফের থেকে দূরে চলে যাচ্ছে ট্রাভেল করার জন্য, তার ওয়াইফকে হচ্ছে বিদায় জানাচ্ছে, তখন সে কি বলে যে কান্না করো না এবং হচ্ছে আমাদের এই সেপারেশনে ভয় পেও না, কারণ আমাদের ভালোবাসা এতটাই স্ট্রং যে এই ফিজিক্যাল অ্যাবসেন্সের কারণে এটা দুর্বল হয়ে পড়বে না বা ভেঙে যাবে না। ইন শর্ট, ডান ইজ সেইং ডোন্ট মার্ন হোয়েন আই গো অ্যাওয়ে, আওয়ার লাভ ইজ হায়ার দ্যান অর্ডিনারি লাভ। তো ডান বলতেছে যে আমি যেহেতু চলে যাচ্ছি এটার কারণে হচ্ছে শোক প্রকাশ করো না, আমাদের ভালোবাসা ওই সব টিপিক্যাল বা অর্ডিনারি লাভের ভালোবাসার থেকেও অনেক ঊর্ধ্বে অবস্থান করছে। ইভেন দো উই আর অ্যাপার্ট, যদিও আমরা হচ্ছে আলাদা হয়ে যাচ্ছি, আওয়ার সোলস আর ওয়ান, আমাদের দুটো আত্মা একই জায়গায় রয়ে যাচ্ছে। লাইক এ কম্পাস দ্যাট অলওয়েজ স্টেজ কানেক্টেড, একটা কম্পাসের মতো যেখানে তারা সবসময় একসাথে থাকে, ঠিক সেভাবে আমরাও একসাথে রয়ে যাচ্ছি। তো এটাই ছিল মূলত আ ভ্যালিডেশন ফরবিডিং বার্নিং কবিতার আলোচনা। এটা সংক্ষিপ্ত হয়নি জানি, কিন্তু আসলে এখানে যে টার্মগুলো ইউজ করা হয়েছে, মেটাফোরগুলো কম্প্যারিজের জন্য যে টার্মগুলো ইউজ করা হয়েছে, এগুলো আর কি এভাবে আই থিঙ্ক একটু সহজভাবে না বললে বুঝতে কঠিন হয়ে যায়। তো আমি আশা করি আমার ভাষাগুলো অনেক সাবলীলভাবে আর কি বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।